আসসালামু আলাইকুম। আমরা বরাবরের মতো আজকে প্রেজেন্ট সিম্পল টেন্সের উপর প্রথমে আলোচনা থাকবে। দ্বিতীয় পর্বে থাকবে ওয়ার্ড চেঞ্জ। টেন্সের ক্লাসে যারা অংশগ্রহণ করব ওখান থেকে সেটের সামনে থাকি। আমরা ইতিপূর্বে 5টি ক্লাসে টেন্স নিয়ে যে আলোচনা হয়েছে তার কিছু অংশ আমি এখন আলোচনা করব। আজকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের দ্বিতীয় সূত্র 2 নম্বর সূত্রে যাব। আপনারা রেডি থাকবেন। আলহামদুলিল্লাহ, আমি এখন শুরু করতে যাচ্ছি। আমরা প্রথম সূত্রটি শিখেছিলাম, ক্রিয়াপদ উচ্চ থাকলে ভার্বের প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। ক্রিয়াপদ উচ্চ থাকলে ভার্বের প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। কি কি ক্রিয়াপদ উচ্চ থাকতে পারে? হই, হও, হয়, হন। এই 4টি ক্রিয়াপদের বৈশিষ্ট্য হলো বাক্যে ব্যবহার করলেও হয়, উচ্চ রাখলেও হয়। ক্রিয়াপদ উচ্চ থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট সিম্পল টেন্স। ক্রিয়াপদ উচ্চ থাকলে কোন টেন্স হয়? ভার্বের প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। ক্রিয়াপদ উচ্চ থাকলে ভার্ব হিসাবে কোন গ্রুপের ভার্ব ব্যবহার করব? ভার্ব টু বি। কি কি? অ্যামিজার টু বি গ্রুপের ভার্বের প্রেজেন্ট ফর্ম। ক্রিয়াপদ উচ্চ থাকলে আমরা সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে অ্যাম, ইজ, আর এই 3টার একটি ভার্ব ব্যবহার করব। এর মূল স্ট্রাকচারটি ছিল সাবজেক্ট, অ্যামিজার, এক্সটেনশন বা আদার ওয়ার্ডস। আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এই টেন্সের আলোচনাটা আগায় নিয়ে যেতে পারি। মানুষ মরণশীল, এটা কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্স। কি করে বুঝলাম? ক্রিয়াপদ উচ্চ, ম্যান ইজ নট। তাহারা সৈনিক, কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্স। কি করে বুঝলাম? ক্রিয়াপদ উচ্চ। দে আর সোলজার্স। তিনি একজন সেবিকা, কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্স। কি করে বুঝলাম? ক্রিয়াপদ উচ্চ। আলহামদুলিল্লাহ, ক্রিয়াপদ উচ্চ থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। আপনারা যেভাবেই যত ছোট বা যত বড় বাক্যই তৈরি করুন না কেন, ইনশাআল্লাহ এই ফর্মুলার সাথে এটা মিলে যাবে। আর এটা দিয়েই কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স শেখা হয়ে গেল, বিষয়টা এরকম না। কারণ আমি আগেই বলেছি প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা 4টি ফর্মুলা দিয়ে শিখব। ইতিমধ্যে প্রথম ফর্মুলাটা আমরা শিখে ফেলেছি। আজকে আমরা দ্বিতীয় ফর্মুলা নিয়ে আলোচনা করব। আর এই ফর্মুলায় আমরা যে ভার্ব ব্যবহার করব সেটা ভার্ব টু হ্যাভ গ্রুপের ভার্ব। এবার আসি আমরা ভার্ব টু হ্যাভ গ্রুপের ভার্বগুলো আমরা একটু দেখে নিই। ভার্ব টু হ্যাভ গ্রুপের ভার্বের মধ্যে বেস ফর্ম হলো হ্যাভ, তারপরে প্রেজেন্ট ফর্ম আমরা পাচ্ছি হ্যাভ, হ্যাজ। এর পাস্ট ফর্ম আমরা পাচ্ছি হ্যাড। পাস্ট পার্টিসিপল ফর্ম সেটাও হ্যাড, এবং শেষে হলো আইএনজি যুক্ত ফর্ম, সেটা হলো হ্যাভ। আচ্ছা বলুন তো, ভার্বের প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের কোন ফর্ম ব্যবহার করব? প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের কোন ফর্ম ব্যবহার? প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে। মনে রাখবে, পাস্ট সিম্পল টেন্সে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হবে। প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের কোন ফর্ম ব্যবহার হবে? প্রেজেন্ট ফর্ম। কি কি? হ্যাভ, হ্যাজ। কি কি ভার্ব? হ্যাভ, হ্যাজ। কি কি ভার্ব? হ্যাভ, হ্যাজ। আচ্ছা, আমরা এবার আসি, যেহেতু আমি এই হ্যাভ হ্যাজ এর ব্যবহার শিখাবো আজকে প্রেজেন্ট সিম্পল টেন্সে। এটা তো ভার্ব। বাংলায় এই হ্যাভ হ্যাজ এর সাথে বাংলা কোন ক্রিয়াপদের সম্পর্ক? সেই ক্রিয়াপদটি হলো আছে। ওকে বন্ধুগণ, এটার সাথে আপনারা সবাই পরিচিত। আছে একটি ক্রিয়াপদ। এই ক্রিয়াপদ আছের শব্দের বা আছে ক্রিয়াপদের কোনো অর্থ নেই। এইটি 2টি অর্থে ব্যবহৃত হয়। কি বলছি?
আছে ক্রিয়াপদের কোনো অর্থ নেই, এইটি দুইটি অর্থে ব্যবহৃত হয়। প্রশ্ন, কি কি অর্থে ব্যবহৃত হয়? আছে দ্বারা মালিকানা বা অধিকার বোঝায়, আবার আছে দ্বারা অবস্থান বোঝায়। যখনই অধিকার বা মালিকানা বোঝাবে আছে দিয়ে, ঠিক সেই ক্ষেত্রেই ভার্ব হিসাবে হ্যাভ হ্যাজ হবে। আবার আছে দ্বারা অবস্থান বোঝাইলে ভার্ব হিসাবে হ্যাভ হ্যাজ হবে। কিন্তু এটা আমরা বলতে পারি, এখন আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হলো আছে থাকলেই প্রেজেন্ট সিম্পল টেন্স, সেটা মালিকানা অর্থেই হোক আর অবস্থান অর্থেই হোক। আছে থাকলেই প্রেজেন্ট সিম্পল টেন্স, সেটা মালিকানা অর্থেই হোক আর অবস্থান অর্থেই হোক। আমরা কি শিখলাম? এইটুকুর আলোচনা থেকে আমরা কি শিখলাম? কি শিখেছি? আছে থাকলেই প্রেজেন্ট সিম্পল টেন্স। আবার বলি, আছে থাকলেই প্রেজেন্ট সিম্পল টেন্স। আছে অর্থ কি? আছে ক্রিয়াপদের অর্থ কি? আছে ক্রিয়াপদের কোনো অর্থ নেই, এটি দুইটি অর্থে ব্যবহৃত। কি কি অর্থে? এক নাম্বার, মালিকানা বা অধিকার অর্থে ব্যবহার হয়, আবার অবস্থান অর্থ ব্যবহার হয়। আজকে আমরা যেটা করব, আছে দেয়া যে মালিকানা বা অধিকার বোঝায়, এই ফর্মুলাটি আমরা একটা সূত্রের মাধ্যমে এখন দেখব। আছে থাকলেই প্রেজেন্ট সিম্পল, সেটাও অবস্থান বোঝাক আর অধিকার বোঝাক, মালিকানা বোঝাক, আছে থাকলেই প্রেজেন্ট সিম্পল। তবে আছে দ্বারা আছে যে অর্থে ব্যবহৃত হয় তার মধ্যে একটা অর্থ হলো মালিকানা বোঝাবে বা অধিকার বোঝাবে। মালিকানা বা অধিকার বোঝালে কিভাবে ইংরেজি করতে হবে আমরা আজকে এই ফর্মুলাটি আলোচনা করব। ইংরেজি করার রকম দেখতে পারবো, সাবজেক্ট ভার্ব হিসাবে হ্যাভ হ্যাজ, এরপরে আপনি যা দিবেন আদার ওয়ার্ডস, সেটা হলো জাহাজ। বন্ধু, সাবজেক্ট হ্যাভ হ্যাজ আদার ওয়ার্ডস বা জাহাজ, সেটা আমরা এখানে ব্যবহার করব। কমপক্ষে আমাদের 3টি ওয়ার্ড লাগবে এই ধরনের বাক্যের ইংরেজি করতে। এবার আসুন আমরা একটা প্রয়োগ দেখি। আমার একটি বই আছে, এটা কোন টেন্স? এই বাক্যটি আমার একটি বই আছে, এই বাক্যটি কোন টেন্স? সবাই বলবেন এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। আলহামদুলিল্লাহ, উত্তর সঠিক। এখন বলতে চাচ্ছি যে আমার একটি বই আছে, আছে দ্বারা কি বুঝাইছে? অবস্থান না মালিকানা? অনেকেই বুঝে ফেলছেন যে এটা মালিকানা। আবার যদি বলি টেবিলের উপর একটি বই আছে, কোন টেন্স? আছে দেখি বুঝে ফেলেছি এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। টেবিলের উপর একটি বই আছে, কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্স। কি দেখে বুঝলাম? আছে দেখে। কিন্তু এই আছে দ্বারা কিন্তু মালিকানা বোঝাচ্ছে না, বইয়ের মালিককে তা এই বাক্য থেকে জানা যাচ্ছে না, তবে বইয়ের অবস্থান জানা যাচ্ছে। তাই আছে দ্বারা অবস্থান বোঝাচ্ছে, এই আছে দ্বারা মালিকানা বোঝাচ্ছে। ক্লিয়ার? আছে দুই অর্থে ব্যবহার হয়, আছে নিজের কোনো অর্থ নেই, এটি দুইটি অর্থে ব্যবহৃত হয়, মালিকানা বা অধিকার, আর একটা হলো অবস্থান। বন্ধুগণ, তাহলে আমরা কি দেখতে পেলাম? আছে থাকলে প্রেজেন্ট সিম্পল, আছে দুই অর্থে ব্যবহৃত হয়, একটা মালিকানা বা অধিকার বোঝানোর জন্য, অপরটি অবস্থান বোঝানোর জন্য। আজকে আমরা কোনটির আলোচনা করব? যেটি দ্বারা মালিকানা বা অধিকার বোঝায়, সেই ফর্মুলাটি আমি এখানে আলোচনা করব। আর সেই এই ধরনের বাক্যের ইংরেজি করতে ভার্ব হিসাবে আমরা কি কি ব্যবহার করতে পারবো? হ্যাভ হ্যাজ। কি কি ভার্ব ব্যবহার করব? হ্যাভ হ্যাজ। এখন কেউ কেউ প্রশ্ন করতেছেন যে হ্যাজ হবে কোন সাবজেক্টের? সাবজেক্টের পার্সন, আমি আশা করি আপনারা এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি হয় হি, শি,
ইট, কোন একজনের নাম, অর্থাৎ এই যে থার্ড পারসন সিঙ্গুলার এদের সাথে হবে হ্যাজ। আই এবং সকল প্লুরাল, আই এবং সকল প্লুরাল, উই, ইউ, দে, দ্য বয়েজ, লাইক দিস। এরকম অনেক সাবজেক্ট আসতে পারে যারা প্লুরাল, এদের সাথে হবে হ্যাভ। আমরা জেনে গেলাম কোন সাবজেক্টের সাথে হ্যাজ হবে, এটা মনে রাখলেই হয়। থার্ড পারসন সিঙ্গুলার, কোন সাবজেক্ট? পারসনের দিক দিয়ে থার্ড পারসন, নাম্বারের দিক দিয়ে হবে সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ হবে, আর বাকি প্লুরাল, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, তাদের সাথে হবে হ্যাভ। ক্লিয়ার? কোন পারসনের সাথে হ্যাজ হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর সকল প্লুরাল এবং ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে হবে হ্যাভ। এবার আমরা প্রয়োগে আসব। আমি যে বাক্যটি বোর্ডে লিখেছি সেটি এখন আমি ইংরেজি করে দেখাবো। একটু লক্ষ্য করেন, অনেকে এরকম ভাবতে পারে আমার ইংরেজি মাই, মাই হ্যাভ আ বুক। ছোটবেলায় এরকমই ভাবতাম, আমার আছে বাংলায় আছে আমার, আমার ইংরেজি মাই, তাহলে এখানে মাই বসাই। নো, কারণ হ্যাভ ভার্বের সাবজেক্ট কখনোই শুধু মাই হইতে পারে। মাই হইল, এটাকে বলা হয় পসেসিভ কেস। মাই, আই, মি, মাই, মাই, এইটা সাবজেক্ট হতে পারে। এখানে যে আমরা প্রোনাউন গুলো লিখেছি সেটা হলো আই, আই, মি, মাই, মাইন, এটা একটা প্রোনাউন, নিজের সম্পর্কে আমরা বলে থাকি। আই কি? আই আমরা কোথায় আই ব্যবহার করি? নিজের নামের পরিবর্তে। আয়ের নাউন কি? আয়ের নাউন হলো যে ব্যক্তি আই বলবে তার নাম হলো তার নাউন। তাহলে এই ক্ষেত্রে আমার একটি বই আছে ইংরেজি, মাই হ্যাভ আ বুক বললে ভুল হবে, কারণ মাই ভার্বের সাবজেক্ট হতে পারে না। ভার্বের সাবজেক্ট হবে আই। আই, মি, মাই, মাইন, এই চারটার মধ্যে নমিনেটিভ হলো, নমিনেটিভ কেস হলো ভার্বের সাবজেক্ট হয়। আর নমিনেটিভ কেস কোনটা এখানে? সেটা হলো আই, অবজেক্টিভ হলো মি, মাই, মাইন হলো পসেসিভ কেস। তাহলে বন্ধুগণ এখানে মাই দেওয়া যাবে না। কি দিতে হবে বলুন? আমার একটি, আই, দেখে না, আই হ্যাভ আ বুক, আই হ্যাভ আ বুক। ক্লিয়ার? আমার একটি বই আছে। আর যারা পসেসিভ নমিনেটিভ কেস বুঝেন না তারা হলো আমার একটি বই আছে, বইয়ের মালিক কে? আমি। যদি আমার একটি বই আছে বলি, বইয়ের মালিক কে? আমি। আমি ইংরেজি কি? আই। তাহলে যিনি মালিক তিনি সাবজেক্ট। এটা একটা কৌশল। যারা পসেসিভ কেস বুঝেন না, যারা পসেসিভ কেস বুঝেন না তাদের জন্য এটা একটা কৌশল। কি কৌশল? কিভাবে সাবজেক্ট বের করব? যিনি মালিক তিনি হবেন সাবজেক্ট। এই যে সাবজেক্ট লিখেছি আমি এখানে, কাকে সাবজেক্ট বানাবো? যিনি মালিক তিনি সাবজেক্ট। আমরা আরেকটা বাক্য দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। এবার তাহার একটি, আমরা সহজ সহজ ইংরেজি গুলো আগে শিখব। তাহার একটি পুতুল আছে। ওকে বন্ধুগণ, এটা কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্স। কি করে বুঝলাম? আছে ক্রিয়াপদ দেখে। এখানে মালিক, তাহার একটি পুতুল আছে বলতে মালিক কে? মালিক হলো সে বা তিনি। কে মালিক? সে বা তিনি। সে বা তিনি ইংরেজি কি? হি বা শিও দিতে পারেন, তবে স্ত্রী উল্লেখ না থাকলে হি দেওয়াই ভালো। হি থার্ড পারসন সিঙ্গুলার, তার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে হ্যাভ, হ্যাজ কোনটা হবে? হ্যাজ। হি হ্যাজ। হি আছে, যাহা আছে তাহা কি? একটি পুতুল আর ডল। বন্ধুগণ, হি হ্যাজ আ ডল, তার একটি পুতুল আছে। এইভাবে আমরা আরো ইংরেজি দেখবো। এখন আরো কিছু বাক্যের ইংরেজি করব। তাদের
5টি নৌকা আছে। তাদের 5টি নৌকা আছে। মালিক কারা? তারা। মালিক কারা? তারা বা তাহারা। তারা বা তাহারা যদি মালিক হয় তাহলে তাদের ইংরেজি কি দেই? দেয়ের সাথে দে যেহেতু প্লুরাল তার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম কোনটা হবে? হ্যাভ। দেই হ্যাভ 5টি নৌকা, 5 boats. They have 5 boats. আমরা যে ফর্মুলাটা নিয়ে আলোচনা করলাম এটা বাংলা ক্রিয়াপদ দেখি আমাদের চিন্তা হবে। একটা মাত্র ক্রিয়াপদের আলোচনা এখানে আমি আনেছি। আছে থাকলে প্রেজেন্ট সিম্পল। আছে নিজের কোনো অর্থ নেই, এটি দুইটি অর্থে ব্যবহৃত হয়, মালিকানা বা অধিকার, আর একটি হলো অবস্থা। আজকের যে ফর্মুলাটা আমি আলোচনা করছি সেটা হলো আছে দ্বারা মালিকানা বা অধিকার বোঝায়। আছে ক্রিয়াপদ দ্বারা মালিকানা বা অধিকার বোঝালে ভার্বের প্রেজেন্ট সিম্পল টেন্স, আর সেই ক্ষেত্রে ভার্ব হিসেবে আমরা ভার্বের টু হ্যাভ গ্রুপের ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ হ্যাজ এই দুটোর একটা ব্যবহার করব। হ্যাজ ব্যবহার করব কোন সাবজেক্টের সাথে? থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার, এবং বাকি সব প্লুরাল সাবজেক্টের সাথে হবে হ্যাভ। আমরা আজকে প্রেজেন্ট সিম্পল টেন্সের দ্বিতীয় সূত্রটি এখানে আলোচনা করছি। আমি আরো কিছু বাক্যের কথা বলবো। একজন নাম দিয়া বলি, রহিমের 10টি গাবি আছে। হ্যাঁ, এটা কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্স। কি করে বুঝলাম? আছে দেখে বুঝলাম। এখানে মালিককে? রহিম। তাহলে রহিমের ইংরেজি কি? রহিম। কোন পারসন কোন নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার। কোনটা হবে? হ্যাজ। রহিম হ্যাজ। কি আছে? 10টি গাবি, 10 cows, 10 cows. রহিম হ্যাজ 10 cows. রহিম হ্যাজ 10 cows. বন্ধুগণ, এভাবে অসংখ্য বলা যাবে। আমার টাইম অ্যান্ড টেন্সের বইতেও আমি বেশ কিছু এক্সাম্পল ওখানে দিয়ে দিয়েছি। আপনারা বইটা দেখলে বুঝতে পারবেন। কিছু এক্সারসাইজ আছে, সেগুলো করতে হবে। আর এখানে আমি এক্সাম্পল থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমার 20টি বই আছে। হ্যাঁ, প্রথমেই বলি এটা কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্স। কি করে বুঝলাম? আছে ক্রিয়াপদ। আছে দ্বারা কি বোঝায়? অবস্থান না মালিকানা? মালিকানা। মালিককে? আমি। আমি ইংরেজি কি? আই। আয়ের সাথে কোনটা হবে? ভার্ব টু হ্যাভ এর হ্যাভ, হ্যাজ এর কোনটা হবে? হ্যাভ। তাহলে বলে ফেলি আই হ্যাভ 20 বুকস। প্রথমে আমরা এরকম সহজ ভাবে শিখব। হ্যাভ এখানে ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। হ্যাভ ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। হ্যাভ কখন ভার্বের বেস ফর্ম হবে সেই ব্যাপারে আমরা আগের ক্লাসগুলোতে বলেছি। এখানেও একটু আলোচনা করতে পারি। হ্যাভ যখন টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, মডেলস এর পরে ভার্বের বেস ফর্ম হয়, ডু ডাজ ডিড যখন হেল্পিং ভার্ব তখন মেইন ভার্বের বেস ফর্ম হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের বেস ফর্ম হয়। বন্ধুরা, আমরা আলোচনা বাড়াবো না, আজকে এখানেই আমরা শেষ করতে চাচ্ছি। আমরা আমার এই টাইম এন্ড টেন্সের বই থেকে আমি আপনাদের বলে দিচ্ছি এটা কত পাতা আছে। 11 পেজ নাম্বার 11 দেখেন লেখা আছে আছে ক্রিয়াপদ। আছে ক্রিয়াপদ দ্বারা কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝালে ভার্বের প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। গঠন প্রণালী কার সাথে কোন সাবজেক্টের সাথে হ্যাজ হবে, কোন সাবজেক্টের সাথে হ্যাভ হবে, এগুলো এখানে দেওয়া আছে। এই প্রয়োগের মধ্যে দেখেন 1 2 এইভাবে থর্ডলি
থার্ডি এক্সারসাইজ এখানে 30 করে দেওয়া আছে, বাংলা দিয়ে ইংরেজি করে দেওয়া আছে। এরপর এক্সারসাইজ 0-2 এখানে 20 আছে, 1 to 20, 1 to 20। এটা হোমওয়ার্ক থাকবে, এটা বাসায় বসে বসে করবেন। প্রয়োজনে আমি এগুলো আবার সুযোগ থাকলে, সময় থাকলে আমি এগুলো দেখে দিব। এরপরে আছে কনভার্ট ইনটু নেগেটিভ, এটা নেক্সট ক্লাসে হবে। কনভার্ট ইনটু ইন্টারোগেটিভ নেক্সট ক্লাসে হবে। কনভার্ট ইনটু নেগেটিভ ইন্টারোগেটিভ এগুলো পরবর্তী ক্লাসে হবে। আমরা এখন ভার্ব নিয়ে কথা বলবো। আজকে যে 5টি ভার্ব, গতকালের পরে 15 নাম্বার পর্যন্ত আমাদের ভার্ব ছিল, পেজ নাম্বার 2। আজকে আমরা 16 থেকে শুরু করব, 16 থেকে শুরু করব। থেকে শুরু করব। 16 এর ভার্বটি আছে নো, এর বেস ফর্ম হলো নো, এর প্রেজেন্ট ফর্ম হলো নো নোজ, নো নোজ, আর এর পাস্ট ফর্ম হলো নিউ, এর পাস্ট পার্টিসিপল হলো নো, এবং আইএনজি যুক্ত ফর্ম হলো নোইং। আমরা অনেকেই বলে যে ভার্বের সঙ্গে কিছু ভার্ব আছে আইএনজি যোগ হয় না। মডাল ছাড়া সকল ভার্বের শেষে আইএনজি যোগ হয়, কিন্তু সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয়। সকল ভার্বে আইএনজি যোগ হতে পারবে মডালস ব্যতীত, বাকি 3টা গ্রুপের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হতে পারবে, কিন্তু সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হবে না। সকল ভার্বের যা কন্টিনিউয়াস টেন্স হবে না, এইভাবে বলবো। আইএনজি যোগ হয় না এটা বলবো। সি এর সাথে আইএনজি যোগ হয় না এরকম বলা যাবে না, কারণ সিইং ইজ বিলিভিং, আইএনজি যোগ হবে না কেন বলা যাবে। বলতে পারেন এইটুকু যে এমন কিছু ভার্ব আছে, এটা ভার্ব, এটাকে বলা হয় স্টেট ভার্ব। স্টেট ভার্বগুলোর সাথে সাধারণত আইএনজি যুক্ত হয়। এটা আমরা আরো পরে আলোচনায় দেখব। আমরা একটা নো ভার্বের 5টি রূপ দেখলাম। এবার আরেকটি বিষয় দেখি, আমরা আরেকটি ভার্ব দেখি। নোর পরে আছে হেল্প, HELP। হেল্প ভার্বের বেস ফর্ম, এর প্রেজেন্ট ফর্ম হেল্প, প্রেজেন্ট ফর্ম হেল্পস, past form HELPED, helped past participle of help, helping। বন্ধুগণ, আমরা গত ক্লাসে বলেছিলাম যে বেস ফর্মের সাথে বেস যোগ ইডি, সেটা কি রেগুলার ভার্ব। তাহলে হেল্প কে কোন গ্রুপের মধ্যে ফেলবো আমরা? রেগুলার ভার্ব। ইডি যোগ করে ফার্স্ট হয়েছে, বেসের সাথে ইডি যোগ করে ফার্স্ট হয়েছে, বেসের সাথে ইডি যোগ করে ফার্স্ট পার্টিসিপল হয়েছে। সুতরাং এইটা রেগুলার ভার্ব বা কি বলবো উইক ভার্ব। আরেক নাম কি উইক। এবার আসি নেক্সট বাই। Present by, past, present by, buys. Past bought. Past participle of bought, ing যুক্ত buying। এখন আজকে আমরা কিছুটা আবার আলোচনা করতে পারি যে রেগুলার ভার্ব যে 3 ভাবে হয়, এই প্রক্রিয়ার বাইরে গিয়ে যদি, এই পদ্ধতির বাইরে যদি কোনো ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয়, তাহলে সেটাই হলো ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব। তাহলে নিশ্চয়ই বাই কি? বাই হলো ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব। বুঝাতে পারছি যে 3টা নিয়মে যখন আমরা বেস ফর্মের সাথে ইডি, শুধু ডি অথবা আইইডি যোগ করে যে ভার্বের ফার্স্ট এন্ড পাস্ট পার্টিসিপল হয়, সেইগুলো হলো রেগুলার ভার্ব বা উইক ভার্ব। এর ব্যতিক্রম হলেই সেটি কি স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। বন্ধুগণ, বাই তাহলে কোন প্রকৃতির ভার্ব?
ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব। এবার আসি ক্লোজ, CLOS। ক্লোজ হলো বেস ফর্ম, এর প্রেজেন্ট ফর্ম ক্লোজ, প্রেজেন্ট ফর্ম ক্লোজিস, ফার্স্ট ফর্ম CLOSED। বন্ধুগণ আমরা শুধু এর শেষে আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু ডি দিলেই ফার্স্ট হয় CLOSED, শুধু ডি ব্যবহার করলে ফার্স্ট পার্টিসিপল হয়, আর ক্লোজিং CLOSING। ওকে বন্ধুগণ, তাহলে এটাও কি রেগুলার ভার্ব বা উইক ভার্ব। নেক্সট ওয়ান 1 2 3 4 ক্লোজ। আমরা মাঝখানে ভাগ পড়ে গেছে, একটা ওপেন, ওপেন বেসিক ফর্ম বা বেস ফর্ম, এর প্রেজেন্ট ফর্ম ওপেন, ওপেন ওপেনস, পাস্ট ফর্ম। এই ক্ষেত্রে আমরা ইডি যোগ করব, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি এটা কি হ্যাঁ, এটা রেগুলার ভার্ব বা উইক ভার্ব। ওপেন। ওকে বন্ধুগণ, আমরা আজকে যে 5টি ভার্ব এখানে আছে, 5টি ভার্ব আমরা দেখালাম। এইভাবে আমরা প্রতিটি ভার্বের যে 5টি ফর্ম হয়, বেসিক বা বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং আইএনজি যুক্ত ফর্ম, এগুলো আমরা শিখে নিব। আর এগুলো দেখা মাত্র যেন আমরা বলে দিতে পারি একটা সেন্টেন্স থেকে যে এইটা ভার্বের এই ফর্ম। ঠিক আছে? আর আমি আরেকবার মনে করে দিই, আমরা আজকে যে প্রেজেন্ট সিম্পল টেন্সের আলোচনা করলাম, প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের কোন ফর্ম ব্যবহার হয় মনে আছে? প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার। এরপর আমরা দ্বিতীয় পর্বে ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলবো। আমি ক্লাসটি এখনই করতে চাচ্ছি ইনশাআল্লাহ। ভয়েস, এটা আমরা গতকাল আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে ভয়েস পরিবর্তন করতে হলে আমাদের কি কি করণীয়। বন্ধুগণ, আমি বলেছিলাম সাবজেক্ট এবং অবজেক্ট চিনতে হবে সেন্টেন্স থেকে। আর যেই ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বটিকে আমরা বলে থাকি ট্রানজিটিভ ভার্ব, আর যেই ভার্বের অবজেক্ট থাকে না সেই ভার্বটিকে বলেছিলাম ইনট্রানজিটিভ। বন্ধুগণ, অবজেক্ট চিনিবার উপায় আমি বর্ণনা করেছিলাম। বলেছিলাম ভার্ব টু ডু এর পরে যে নাউন বা প্রোনাউন থাকে উহাই অবজেক্ট। কোন কোন ভার্বের দুটি অবজেক্ট থাকতে পারে। দুইটি অবজেক্ট থাকলে যেটা ব্যক্তিবাচক সেটার নাম হয় ইনডিরেক্ট অবজেক্ট, আর যেটা বস্তুবাচক সেটা হয় ডিরেক্ট অবজেক্ট। এই বিষয়গুলো আমরা একটু মনে রাখবো। তাহলে ভার্ব কোন ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে? ট্রানজিটিভ ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। অবজেক্ট থাকলে সেই ভার্বটাকে কি বলে? ট্রানজিটিভ। অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। কেউ যদি প্রশ্ন করে কোন ভার্বের প্যাসিভ হবে? ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ। কোন ভার্বের প্যাসিভ হয় না? ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না। ক্লিয়ার? আমরা এও বলেছিলাম যে নমিনেটিভ অবজেক্টিভ বুঝতে হবে। আই নমিনেটিভ, এর অবজেক্টিভ মি। এভাবে ইউ ইউ, উই আস, হি হিম, শি হার, ইট ইট, দে দেম। বন্ধুগণ, কোন নাউন হইলে রহিম রহিম, করিম করিম, রোকেয়া রোকেয়া, নাউনের পরিবর্তন হয় না। নাউন নমিনেটিভেও যাও, অবজেক্টিভেও, এটা মনে রাখতে হবে। এরপরে আরো বলেছিলাম আমাদের ভার্বের ফর্ম চিনতে হবে। ভার্বের, যেটা আমি ভয়েস চেঞ্জ করব, তাই আমি এখন ভার্ব টু বি এর ফর্মগুলো একটু লিখে দেখাচ্ছি। ঠিক আছে? অ্যাব্রিভিয়েশন কি? আমরা লিখি বিজি, এটা অ্যাব্রিভিয়েশন। কি বোঝায়? ভার্বের বেস ফর্ম। অ্যামপ্লিফিকেশন কি? ভার্বের বেস ফর্ম বা বেসিক ফর্ম, সেটা কি? বি। বন্ধু, এরপরে আমরা যেটা লিখব
সেটা হলো B1। এটা ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। সেটা কি কি? am, is, are। এরপরে আমরা শিখব ভার্বের পাস্ট ফর্ম। সেটা কি? was বা was। এরপরে আমরা যেটা শিখব সেটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেটা কি? been। ওকে বন্ধুগণ, এরপরে আমরা যেটা করব, সরি, এটা V2 হবে, এটা V3 হবে, এইটা V4, সেটা হলো B। এই চারটা যার মনে থাকবে, এই চারটা যে বুঝবে, কারণ গতকাল একটু বলেছিলাম যে বি গ্রুপের ভার্ব ছাড়া প্যাসিভ হবে বা টু বি ছাড়া প্যাসিভ হয়। প্যাসিভের জন্য এই পাঁচটার একটা ভার্ব সেন্টেন্সে আপনাকে ব্যবহার করতেই হবে। এখন কি করে বুঝবো সেটা আমি একটু পরে দেখাচ্ছি, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমি সহজেই এটা দেখাবো। এবার আমরা একটা বাক্য নিয়ে, একটা সেন্টেন্স নিয়ে আমরা শুরু করে দিই যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে আপনাকে 5টি কাজ করতে হবে। হেল্পিং ভার্ব সহ কিভাবে করবেন সেটাও দেখাবো। এখন শুধু মেইন ভার্ব, সাথে কোনো হেল্পিং ভার্ব নাই, এই ধরনের অ্যাক্টিভকে কিভাবে আমরা প্যাসিভ করব সেই সূত্রটা একটু দেখি। প্রথমেই অবজেক্টকে সাবজেক্ট, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো মেইন ভার্বের রূপ দেখে ভার্ব টু বি বসা। 2 নাম্বারটা এটা বুঝলে আপনার হয়ে গেল। মেইন ভার্বের রূপ অনুসারে, এই কথাটি ভালো করে বুঝতে হবে। মেইন ভার্বের রূপ অনুসারে ভার্ব টু বি এর রূপ। 2 নম্বরে কি বসাবো? মেইন ভার্বের রূপ অনুসারে ভার্ব টু বি এর রূপ। এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে প্রিপজিশন। কয়টা কাজ হইল? 1, এটা একটা পুরোটা একটা কাজ। 2, 3, প্রিপজিশন বেশিরভাগ বাই হবে। 4, লাস্ট ওয়ান। এবার আবার দেখেন সাবজেক্টকে অবজেক্ট বানানো, শেষ। তাহলে আমরা এখানে দেখতে পেলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে কয় কাজ? কাজ কয়টি? 5টি। প্রথম কাজ আবার বলি, 1 নাম্বার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। 2 নাম্বার মেইন ভার্বের রূপ অনুসারে ভার্ব টু বি এর রূপ বসাতে হবে। 3 নাম্বার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। 4 নাম্বার প্রিপজিশন বেশিরভাগই বাই হবে। 5 নাম্বার সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে আমাদের 5 কাজ। আবার বলি, নাম্বার 1 অবজেক্টকে সাবজেক্ট করতে হবে মেইন ভার্বের। 2 নাম্বার মেইন ভার্বের রূপ অনুসারে ভার্ব টু বি এর রূপ। এটা আমি এখন প্রয়োগটা দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো, বুঝে যাবে। 3 নাম্বার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। প্যাসিভ করলে এখানে ভার্বের অ্যাক্টিভে ভার্বের যেই ফর্মই থাক, প্যাসিভ করলে ভার্বটার পাস্ট পার্টিসিপল। এটা সব সময় মনে রাখতে হবে। মনে রাখতে হবে এটা বি ভার্ব ছাড়া প্যাসিভ হবে না। আবার মেইন ভার্বের প্যাসিভে মেইন ভার্বে সব সময় তার পাস্ট পার্টিসিপল হবে। এই কথাগুলো মনে রাখতে হবে। প্রিপজিশন, তারপরে সাবজেক্টকে অবজেক্ট। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে কয় কাজ? আবার বলি, 1 নাম্বার অবজেক্টকে সাবজেক্ট। 2 নাম্বার মেইন ভার্বের রূপ অনুসারে ভার্ব টু বি এর রূপ বসানো, কারণ টু বি ছাড়া তো প্যাসিভ হবে না। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল 3 নাম্বার। 4 নাম্বার প্রিপজিশন। 5 নাম্বার সাবজেক্টকে অবজেক্ট। এবার আমরা তাহলে এই বাক্যটিকে প্যাসিভ করি। আমাদের 1 নাম্বার কাজ হলো কি? অবজেক্টকে সাবজেক্ট। অবজেক্ট কি? রাইস। সে সাবজেক্ট হলে কি হবে? রাইসি, নাউন যেহেতু কোনো পরিবর্তন। এবার মেইন ভার্ব কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্ম। মেইন ভার্ব কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তাহলে বলছিলাম মেইন ভার্বের রূপ অনুসারে ভার্ব টু বি এর রূপ। মেইন ভার্বের যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে, টু বি এর প্রেজেন্ট ফর্ম হবে। টু বি এর প্রেজেন্ট ফর্ম কি কি? am, is, are।
তাহলে রাইস কোনটা নিবে, থার্ড পারসন সিঙ্গুলার কোনটা নিবে, ইজ। তাহলে ইজ যে হবে এটা কে বলে দিল, মেইন ভার্বই বলে দিল। টু বি গ্রুপ থেকে ইজ আনতে হবে, এটা কে বলে দিল, এম ইজ আর এর একটি আসবে, সেটা কে বলে দিল, মেইন ভার্ব বলে দিল। মেইন ভার্ব কোন ফর্ম, প্রেজেন্ট ফর্মে আছে, তাই টু বি এর প্রেজেন্ট ফর্ম এখানে দিলাম। ওই যে বলছিলাম মেইন ভার্বের রূপ অনুসারে ভার্ব টু বি এর রূপ ইজ হলো কেন, মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, তার টু বি এর প্রেজেন্ট ফর্ম এম ইজ আর এর রাইস সাবজেক্ট এটা অনুসারে ইজ হয়। 3 নাম্বার কাজ, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, এটার জায়গায় কি হবে এখন, এটা। ইতিমধ্যে আমরা 3টা কাজ করে ফেলেছি। অবজেক্টকে সাবজেক্ট করেছি, মেইন ভার্বের রূপ অনুসারে ভার্ব টু বি এর রূপ বসাইছি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করেছি। এবার প্রাপোজিশন, ব্যক্তির প্রাপোজিশন আমরা দেখতে পাচ্ছি বাই। এবং 4 নাম্বার সর্বশেষ 5 নাম্বার কাজ হলো সাবজেক্টকে অবজেক্ট, সেটা কি আস। তবে নেগেটিভ যারা প্যাসিভ বাক্যে এই দুটো আন্ডারস্টুড, এই দুটো ব্যবহার করে না। ঠিক আছে, আমরা প্রথম অবস্থায় করি, যখন বুঝবো না করলেও হবে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা শিখে গেলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে। যদি সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকে মেইন ভার্ব হিসাবে, একটাই ভার্ব, এবং সেটা ভার্ব টু ডু গ্রুপ, এবং সেটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে সেই ভার্বকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে আমরা এই 5টি প্রয়োগ করব। 5টি নিয়ম, 5টি কাজ। 1 নাম্বার কাজ অবজেক্টকে সাবজেক্ট করব। 2 নাম্বার কাজ মেইন ভার্বের রূপ অনুসারে ভার্ব টু বি এর রূপ বসাবো। 3 নাম্বার কাজ, 3 নাম্বার কি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। 4 নাম্বার প্রাপোজিশন। 5 নাম্বার সাবজেক্টকে অবজেক্ট। এই ধাপগুলো যার মনে থাকবে তার আর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে কোনো সমস্যা হওয়ার কথা না। এবার আমরা আরেকটা বাক্য লিখি, হি হেল্পস মি। বন্ধুগণ, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা অবজেক্ট, এটা মেইন ভার্ব, এবং এটা প্রেজেন্ট ফর্মে আছে, এটা সাবজেক্ট। আর এই 3টি উপাদান এখানে আছে, সাবজেক্ট আছে, মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, এবং তার অবজেক্ট আছে। এবার আমরা এই ফর্মুলাটা ব্যবহার করলেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে। মি অবজেক্ট, প্রোনাউন, এটা সাবজেক্ট হলে হয় আই, আর মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে টু বি এর প্রেজেন্ট ফর্ম এই 3টার একটা কি এম ইজ আর। আয়ের সাথে কি হয় আমরা ভালোভাবেই জানি। এম কেন হলো, কে বলে দিল, মেইন ভার্ব বলে দিল, কারণ মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, তার টু বি এর প্রেজেন্ট, টু বি এর প্রেজেন্ট আছে 3টা এম ইজ আর। আয়ের সাথে কোনটা হবে, এম। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্প, এটা রেগুলার ভার্ব ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল হয়েছে, প্রাপোজিশন বাই, এবার সাবজেক্ট হি, যার অবজেক্টিভ কেস হইল হি। বন্ধুগণ, এবার আমরা আরেকটি বাক্য দেখব, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের উপরে গেল, যেহেতু একটা ভার্ব দিয়ে হবে, তো এবার আমরা ফার্স্ট সিম্পল টেন্সে যাচ্ছি। she bought a book. ওকে বন্ধুগণ, আমরা দেখে নিই, এটা সাবজেক্ট, বট মেইন ভার্ব, বট ফার্স্ট এবং পাস্ট পার্টিসিপল একই রকম। তো এখন এটা কি ফার্স্ট না পাস্ট পার্টিসিপল, এটা ফার্স্ট ফর্ম, কারণ এর সাথে কোনো হেল্পিং নাই, হেল্পিং থাকলে এটা পাস্ট পার্টিসিপল হবে। এরপরে অবজেক্ট কি, আ বুক, একটি নাউন, এটা অবজেক্ট। ওকে, প্রথম কাজ অবজেক্টকে সাবজেক্ট বানাবো। অবজেক্ট কি, আ বুক, আ বুক সাবজেক্ট হলে কি হবে, আ বুক। ওকে বন্ধুগণ, এবার আমরা মেইন ভার্বের রূপ অনুসারে, মেইন ভার্বের রূপ অনুসারে ভার্ব টু বি এর রূপ বসাবো। মেইন ভার্ব কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে। মেইন ভার্বের রূপ কি, পাস্ট। তো টু বি এর পাস্ট কি, ওয়াজ ওয়ার। টু বি এর পাস্ট কি ওয়াজ ওয়ার। টু বি এর পাস্ট কি ওয়াজ ওয়ার। আ বুকের সাথে কি আসবে, ওয়াজ। এখানে ওয়াজ হলো কে বলে দিল, মেইন ভার্বই বলে দিল, কারণ মেইন ভার্ব ফার্স্ট ফর্মে ছিল, তাই টু বি এর ফার্স্ট হয়েছে।
এবার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বট এর পাস্ট পার্টিসিপল ও বট প্রিপজিশন বাই সাবজেক্ট শি অবজেক্ট হলে হবে হার আমরা প্রেজেন্ট সিম্পল এবং পাস্ট সিম্পলের উপর দেখলাম যে এখানে মেইন ভার্ব হিসাবে শুধু মেইন ভার্ব আছে কোনো হেল্পিং ভার্ব নাই এবার হেল্পিং ভার্ব আছে এমন একটি সেন্টেন্স নিয়ে আমরা কথা বলব ওকে বন্ধুগণ they are playing cricket ওকে বন্ধুগণ এই ক্ষেত্রে আবার দেখি এটা সাবজেক্ট এটা হেল্পিং ভার্ব এটা মেইন ভার্ব এটা অবজেক্ট দেখা মাত্র দ্বারা যেন বলতে পারি এটা মেইন ভার্ব আইএনজি যুক্ত ফল এটা হেল্পিং ভার্ব এটা অবজেক্ট এটা সাবজেক্ট ভার্বগুলো কিন্তু ফাইন্ড আউট করতে হবে সঠিক ভার্ব খুব সহজ এবার আসি এক নাম্বার কাজ করি বলি ক্রিকেট অবজেক্ট ক্রিকেট সাবজেক্ট হবে এখন দেখেন আমরা প্রথম বাক্যে হেল্পিং ভার্ব না এবার হেল্পিং ভার্বটা দিয়ে দিই হেল্পিং ভার্বটা দিয়ে দিব তবে ক্রিকেটের সাথে আর হবে না হেল্পিং ভার্ব বাদ যাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে হেল্পিং ভার্ব বাদ যায় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে হেল্পিং ভার্ব বাদ যাবে না পজিটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কখনোই হেল্পিং ভার্ব বাদ যাবে না তবে হেল্পিং ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী যেটা হয় সেটা ব্যবহার করতে হবে ক্রিকেটের সাথে আর হবে না নিশ্চয়ই কি হবে ইজ তাহলে এটা কি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী আরটাই এখানে ইজ হইতে হয়েছে কিন্তু বাদ যায় না এবার আসি আমরা এইবার আমাদের এটা মেইন ভার্বের রূপ অনুসারে তাহলে পার্থক্যটা কি মেইন ভার্বের সাথে হেল্পিং ভার্ব যদি থাকে তাহলে হেল্পিং ভার্বটা ব্যবহার করতে হবে তারপরে মেইন ভার্বের রূপ অনুসারে ভার্ব টু বি এর রূপ বসাতে হবে এবার বলো মেইন ভার্বের কোন রূপে আছে আইএনজি যুক্ত তাহলে টু বি এর আইএনজি যুক্ত রূপ কি বিং তাহলে নিশ্চয়ই এখানে বিং দিতে হবে বিং এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেইং প্লেইড এটাও রেগুলার ভার্ব বা উইক প্রিপজিশন বাই সাবজেক্ট কে অবজেক্ট না বন্ধুগণ আমরা এটা যেটা দেখলাম যে পজিটিভ সেন্টেন্সে যদি আমরা দেখতে পাই যে হেল্পিং ভার্ব আছে তো প্যাসিভ করতে গেলে হেল্পিং ভার্ব বাদ যাবে না তবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী হেল্পিং ভার্বটা আমি যার এগুলো করি এর জায়গায় ইজ এর জায়গায় আর হতে পারে হ্যাভ এর জায়গায় হ্যাজ এর জায়গায় হ্যাভ হতে পারে শ্যাল এর জায়গায় উইল এর জায়গায় শ্যাল হতে পারে ওয়াজ এর জায়গায় ওয়ার এর জায়গায় ওয়াজ হতে পারে তবে অ্যাক্টিভে যখন পজিটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকে তাহলে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা কি করব হেল্পিং ভার্বটা প্যাসিভ করার সময় বাদ দিব না তবে মেইন ভার্বের রূপ অনুসারে ভার্ব টু বি এর রূপটা হেল্পিং ভার্বের পরে মেইন ভার্বের আগে বসে হেল্পিং ভার্বের পরে এবং মেইন ভার্বের আগে এটার অবস্থান হবে ভার্ব টু বি সর্বদাই মেইন ভার্বের আগে অবস্থান করতেছে এটা খেয়াল করুন ওকে আমরা এবার এই জিনিসগুলো মুছে দিই আরো কিছু বাক্যের एग्जांपल দেখি উদাহরণ দেখি You have written a letter. Subject, helping verb, main verb, past participle, object. এক নাম্বার কাজ করুন a letter এখানে have আছে helping a letter যেহেতু সাবজেক্ট এটার সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী হ্যাভ না হয়ে হ্যাজ তাহলে হেল্পিং ভার্ব বাদ গেল না রিমেম্বার মেইন ভার্বের কি আছে পাস্ট পার্টিসিপল টু আর রিটেন পাস্ট পার্টিসিপল রূপ তো দেওয়াই আছে প্রিপজিশন বাই এবং সাবজেক্ট অবজেক্ট ইউ নমিনেটিভ ও যা অবজেক্টিভ হতা
এবার আমরা মডেলের কিছু দেখি। হি উইল ডু দ্য ওয়ার্ক। বন্ধুগণ, সাবজেক্ট হেল্পিং ভার্ব, এটা মডেল থেকে আসছে। মেইন ভার্ব, আচ্ছা মেইন ভার্ব কোন রূপে আছে বলুন তো দেখি। মেইন ভার্ব মাশাআল্লাহ বেস ফর্মে আছে। এবার আসি প্যাসিভ করতে গিয়া দ্য ওয়ার্ক কনজুগেশন, হেল্পিং ভার্ব বাদ যাবে না, এখানে উইলই হবে। এবার মেইন ভার্বের রূপ থেকে ভার্ব টু বি। মেইন ভার্বের রূপ কি? বেস ফর্ম। টু বি এর বেস কি? বি। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ডান। প্রপোজিশন সাবজেক্ট কে অবজেক্ট হি হিম। এই আলোচনায় আমি একবারও কিন্তু বলিনি এটা কোন টেন্স। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে কিন্তু আমি একবারও বলিনি কোন টেন্স। শুধু এটা জিজ্ঞেস করছি মেইন ভার্ব কোন ফর্মে আছে। মেইন ভার্বের পাঁচটি ফর্ম থাকবে সেন্টেন্সে। মেইন ভার্ব যে ফর্মে থাকবে টু বি এর সেই ফর্মটা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে বসাবো। এটাই প্যাসিভ, এটাই নিয়ে এই যে। ওকে বন্ধুগণ, আমরা হেল্পিং ভার্ব যুক্ত যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। হেল্পিং ভার্ব যুক্ত সেন্টেন্স গুলো আই শ্যাল বাই আ বুক। সাবজেক্ট হেল্পিং ভার্ব মডেল থেকে আসছে। এটা মেইন ভার্ব। বলুন মেইন ভার্বের এখানে কোন রূপ আছে? বেস ফর্ম। ভেরি গুড, আ বুক হচ্ছে। ওকে, এটাকে প্যাসিভ করি। আ বুক শ্যাল হবে না, বুকের সাথে হবে কি? উইল। আমরা জানি শুধু ফার্স্ট পারসনের সাথে শ্যাল হয় আর বাকি সকল পারসনের সাথে উইল হয়। আধুনিক গ্রামারে সকল সাবজেক্টের সাথেই উইল হয়। আ বুক উইল। এবার মেইন ভার্ব কোন রূপে আছে? বেস ফর্ম। তাহলে টু বি এর বেস কি? বি। আ বুক উইল বি বট বাই মি। বন্ধুগণ, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ আজকে প্রথম দ্বিতীয় ক্লাস ধারাবাহিকভাবে আমি এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ বিভিন্ন ধরনের সেন্টেন্সের বিভিন্ন স্ট্রাকচারের সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে ধারাবাহিকভাবে এগুলো দেখাবো। আমার সাথেই থাকুন ইনশাআল্লাহ। প্রতিটি ক্লাসই আপনি এনজয় করবেন, উপভোগ করবেন, নতুন কিছু পাবেন। এখানে ধারাবাহিকতা নেই, মানে কি বলবো, এগুলো নকল করে কিছু নেই। আমি যেভাবে কথাগুলো বলেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে, বাংলাদেশে যত ইউটিউব আছে, যত চ্যানেল আছে আপনি দেখুন, দেখে আমার সাথে কম্পেয়ার করুন, একজনও মিলবে না। আমি কাউকে কপি করি না, নকল করি না, এবং মিলে যাবে, হয়ে যাবে। এবং এটাই সহজত। যত কঠিন গ্রামাটিক্যালটা আগে থাকুন। ইনশাআল্লাহ আপনারা আমার ক্লাসে থাকুন, ধারাবাহিকভাবে দেখতে থাকুন, খুব সহজেই শিখে যাবেন আশা করি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতে মঙ্গল ও বরকত দান করেন, অমঙ্গল ও ক্ষতি থেকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।